আসসালামু আলাইকুম। গল্প কথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাব ইলমা বেহরোজের একটি উপন্যাস আমি পদ্মজা। প্রথম পর্ব। ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলে। তার শরীর ঘেমে একাকার। কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল। এরপর চোখ তুলে সামনে তাকালো। রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না। সেখানে একটি মেয়ে আজ 4 দিন ধরে রিমান্ডে। তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমোচ্ছে। 4 দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না। শারীরিক মানসিক কত নির্যাতনই না করা হয়েছে, তবুও ব্যথায় আর্তনাদ অবধি করেনি। মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে, যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খোলে না। তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের। তুষারকে দেখে ফাহিমা কাতর সরে বলল, সম্ভব না, আর কিছুতেই কথা বলছে না। তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে 2-1 সেকেন্ড দেখল। এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল, আপনি যান। ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায়। তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসল। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার সাথে আজ আমার প্রথম দেখা। মেয়েটি কিছুই বলল না, তাকালোও না। তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো। বলল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি চোখ তুলে তাকায়। ঘোলাটে চোখ, কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে। চোখের চারপাশ গাঢ় কালো, চোখ দুটি লাল। মুখের এমন রং রিমান্ডের আসা সব আসামিরই হয়। তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখে আবারও প্রশ্ন করল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি মাথা নাড়ায়, মনে পড়ে তার। তুষার একটু ঝুঁকে। মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায়। তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, নাম কি? যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে, তবুও জিজ্ঞাসা করলো। তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে। সত্যি তাই হলো। মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল, পদ্ম। আমি আমি পদ্মজা। পদ্মজা হেলে পড়ে তুষারের উপর। তুষার দ্রুত ধরে ফেলল। উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকলো, মিস ফাহিমা, দ্রুত এদিকে আসুন। ফাহিমা সহ আরো 2জন দ্রুত পায়ে ছুটে আসে। 1989 সাল। সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতার ভীষণ বিরক্ত হন। তিনি বারবার পই পই করে বলেছেন, পদ্মর বিয়ে আমি এখনই দেব না, পদ্মকে অনেক পড়াবো। তবুও রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন। মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছর বয়সে। পদ্মর বিয়েও তখনই হবে, পদ্মর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন। রশিদ এক থলা থুতু ফেললেন উঠানে। এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন, বুঝছো পদ্মর মা, এইবার যে পাত্র আনছি একেবারে খাঁটি হীরা। হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন, আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি, তবুও বারবার কেন আসেন আপনি? যুবতী মাইয়া ঘরে রাখুন ভালো না। মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দেন না। হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে। রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারল না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন। প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুজিয়ে দিয়ে বলবে, মোর্শেদের বড় সেরিডারে চাই। রশিদ নিজে নিজেই বিড়বিড় করে আওড়ান, গ্যারামি কি আর সেরি নাই? একটা সেরিরেই কেন সবার চোখে পড়তে হইব? চাইলেই কি সব পাওয়া যায়? পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকলো, আপা, এই আপা, স্কুলে যাবি না? আপারে। পদ্মজা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল, না। পরপরই চোখ বুঝে ঘুমিয়ে তুলে গেল। পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসলো। আম্মা, আপা কি স্কুলে যাইব না? হেমলতা বিছানা ছাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান।
রাগী স্বরে বললেন, যাইব কি? যাবে বলবি। পূর্ণা মাথা নত করে ফেলল। হেমলতার কড়া আদেশ, মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয়, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান। তার মেয়েগুলো মান্যতা চিনে খুবই অনুগত। তিনি বিছানা ছাড়তে ছাড়তে বললেন, পদ্ম শরীর ভালো না, সারা রাত পেটে ব্যথায় কাটছে, থাকুক, ঘুমাক। পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল। সে রাতে নানা বাড়ি ছিল বলে জানতো না, ভোরেই চলে এসেছে। নানা বাড়ি হেঁটে যেতে 5 মিনিট লাগে। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন, তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি। আচ্ছা আম্মা। পূর্ণার রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে। 14 বছরের পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছে করে। হেমলতা সেজেগুজে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগেই লিপস্টিক মাখেনি। 3 দেয়ালের কাঠের ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজলো মাত্র। এখনো পদ্মজা উঠল না। হেমলতা মেয়েদের রুমে ঢুকেন। পদ্মজা দুহাত ভাঁজ করে ঘুমাচ্ছে। জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলক রোদ্দুরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট, ফর্সা ত্বক চিকচিক করছে। হেমলতা বিসমিল্লা বলে 3 বার ফু দেন মেয়ের শরীরে। গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি, নজর কাটাতেই বিসমিল্লা বলে ফু দিতে হয়। হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে, তবুও আদুরে গলায় ডাকলেন, পদ্ম, এই পদ্ম। পদ্মজা চোখ খুলেই মাকে দেখে দ্রুত উঠে বসলো। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তোলেন। পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল, বেশি দেরি হয়ে গেছে আম্মা? সমস্যা নেই, মুখ ধুয়ে খেতে আয়। পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে, মুখ ধৌত করে। হেমলতা শিক্ষকের মেয়ে, তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি। মেয়েদের শক্তপোক্ত নিয়মেই রেখে বড় করেছেন। পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো। সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো। তখন হেমলতা আসেন। পদ্ম দ্রুত ওড়না দিয়ে মাথা ঢাকে। হেমলতার দেওয়া আরেকটা নিয়ম, খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকলো। হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন, তাড়াহুড়ো করছিস কেন? মুখ ধুতে গিয়ে চুল ভিজে এসেছিস? খেয়ে রোদে বসে চুলটা শুকায়ে নিবি। আচ্ছা আম্মা। আম্মা, পূর্ণা প্রেমা আসে নাই? পূর্ণা আসছে, স্কুলে গেছে। প্রেমা দুপুরে আসবো। আম্মা, আব্বা কবে আসবেন? পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন। শুকনো গলায় জবাব দেন, জানি না। খাওয়ার সময় কথা বলতে নেই। হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে 1 ফোঁটা জল পড়ে পাতে। পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে। পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই, কিন্তু জন্মদাতার আদর নেই। সে জানে না তার দোষটা কি, কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না। কথা অবধিও বলেন না। 2 বার মাকে জিজ্ঞাসা করেছে সে, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা? সন্তান হয় না বলে কি দত্তক এনেছিলে? আব্বা কেন আমাকে এত অবহেলা করেন? ও আম্মা, বলো না। হেমলতা তখন নিশ্চুপ থাকে। অনেকক্ষণ পরে বলেন, তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে। এখন যা, পড়তে বস, অনেক পড়তে হবে তোর। ব্যাস, এইটুকুই। এর বেশি কিছুই বলেন না হেমলতা। পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন, তবে সেটা যেন সহ্য করার মতো হয়। এই দোয়াই সারাক্ষণ করে সে। এত কি ভাবছিস, তাড়াতাড়ি খেয়ে ওঠ। হেমলতার কথায় পদ্মজার ভাবনার সুতো ছিঁড়ল। দ্রুত খেয়ে উঠে, আজ আমের আচার বানানোর কথা ছিল। সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে। 8 গ্রাম মিলিয়ে অলন্দপুর, তাদের গ্রামের নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে 3 ঘন্টা গ্রামে অন্ধকার তলিয়ে থাকে। আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধও থাকে না।
বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো? পদ্মজা, পূর্ণা, প্রেমা 3 বোন একসাথে পড়তে বসেছিল। বাড়ি অন্ধকার হতেই 9 বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়না। পদ্মজা মৃদুস্বরে ডাকলো, আম্মা, আম্মা, আয়, টর্চ নিয়ে যা। হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো। প্রেমা অন্ধকার খুব ভয় পায়। পদ্মজার ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে। টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তেই পদ্মজা গেট খোলার আওয়াজ পেল। উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল। হানিফ পদ্মজার সৎ মামা। বুবু, বুবু, বাড়ি আন্ধার কেন? বাতি টাতি জ্বালাও। হানিফের কণ্ঠ। হানিফ, আসছিস? হেমলতা রুম থেকে বেরিয়ে বলেন, হাতে হারিকেন। হানিফ সবকটি দাঁত বের করে হাসল, বলল, হ, আমি। আয়, ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকতে বলল, তোমার সেরি গোলান কইতে? আছে রুমে, পড়ছে। এই আন্ধারেও পড়ে? হেমলতার কিছু বললেন না। হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণে। ওদের খাওয়ার সময় হয়েছে, তুইও খেয়ে নে। এইখানেই খামো না তোমার সরাইখানা যাইতে হইব? কথাটা রসিকতার ছিল। গ্রামে থেকেও হেমলতার খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন, সেটা হানিফের কাছে রসিকতাই বটে। হেমলতা প্রশ্নের জবাব সোজাসাপটা না দিয়ে বললেন, খেতে চাইলে খেতে আয়। পদ্মজা কিছুতেই খেতে আসলো না, কেমন জড়সড় হয়ে আছে। মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে। হানিফ 6 বছর সৌদিতে ছিল, 3 মাস হলো দেশে ফিরেছে। 3 মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে। হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তেই ভেবে নিল অনেক কিছু, তাই জোর করলেন না। আজই এই লুকোচুরির ফয়সালা হবে। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচাতুরি করলো, কিছুতেই সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘণ্টাখানেক পর হানিফ চলে যায়। পূর্ণা প্রেমার রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে। রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে? তোরা কেন শুনিস না আমার কথা? পূর্ণা ও প্রেমা বিস্ময়ে হতবিহ্বল। পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি, তাহলে এখন কেনই এমন বলছে? হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল। পদ্ম, আমার রুমে আয়। মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলেজে শুকিয়ে আছে। হেমলতা নিজের ঘরে চলে যান। হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। পদ্মজা নতজানু হয়ে কাঁপছে। সুন্দরীরা ভীতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা। হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে। পদ্মজা রূপসী বলেই হয়তো। গোপনে আবেগ লুকিয়ে তিনি বর্জ্যকণ্ঠে প্রশ্ন করলেন, কি লুকোচ্ছিস? হানিফের সামনে কেন যেতে চাস না? সে কি করেছে? পদ্মজা ফোপাতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান। কণ্ঠ নরম করে বললেন, হানিফ ধরিবাজ লোক। সৎ ভাই বলে বলছি না, আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে। তুই বল, কি লুকোচ্ছিস? মায়ের আদরের কণ্ঠে পদ্মজা আচমকায় বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল। বাড়িটা মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল। তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন। 6 কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন 4 ছেলের জন্য। 2 ছেলে 16 বছর আগে 1971 সালের যুদ্ধে নিহত হয়েছে। 2 জনই টকবকে যুবক ছিল, আর একজন 8 বছর বয়সে কলেরা রোগে গত হলো। বাকি রইল মোর্শেদ মোড়ল। বর্তমানে এই বাড়ি মোর্শেদের অধীনে, যদিও তিনি থাকেন না সবসময়। পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি, বাড়ির পিছনে নদী। রাত 9টা বাজলে পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে। রাতেরই নির্জন প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে। ঝিঝি পোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছেন। মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনে না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা সুর তুলে ধরেছে। হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান। পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল, মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানার বাড়ি? খালামণি, ভাই বোনরা এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে, মনে আছে আম্মা? আছে। উঠোনে ধপ করে একটা আওয়াজ হয়। হেমলতা পদ্মজা কেঁপে উঠল।
পূর্ণা প্রেমা দরজার কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে। হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হওয়াতে দুইজনই ভয় পেয়ে গেল। দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে। হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান। উঠানে বিদ্যুৎ নেই। হারিকেন জ্বালান। পিছনে 3 মেয়ে এসে দাঁড়িয়েছে। একজন মায়ের 3 মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করাও যুদ্ধ বটে। হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করলেন, কে কে ওখানে? আমি। চিরপরিচিত এই কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হলো না। তিনি ব্যস্ত পায়ে উঠোনে নেমে আসেন। গেটের পাশে মোর্শেদ মোড়ল পড়ে রয়েছেন, গায়ে চাদর। হাপড়ের মতো বুক উঠানামা করছে তার, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতার দুহাতে মোর্শেদকে আঁকড়ে ধরলেন। পদ্মজা পূর্ণা দৌড়ে আসে। মোর্শেদের এমফাইসিমা রোগ আছে। এই রোগে অল্প চলাফেরাতেই শ্বাস টানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায়। শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায়। 3 মা মেয়ে মোর্শেদকে ধরে রুমে নিয়ে আসে। মোর্শেদ এভাবে হুটহাট করে বাড়ি ফেরে, কখনো কাক ঢাকা ভোরে, কখনো নিশুতি রাতে, বা কখনো কাঠফাটা রোদে। মোর্শেদ মোড়লেই এমফাইসিমা রোগটা ধরা পড়ে 7 বছর আগে। মোর্শেদের এজমা ছিল, আবার ধূমপানে খুবই আসক্তও ছিলেন। ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে। মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত 1টার দিকে ঘুমালেন। পূর্ণা প্রেমার রুমে গিয়ে শুয়ে পড়েছে। পদ্মজা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন। জানালার বাইরে চোখের দৃষ্টি। জ্যোৎস্না গলে গলে পড়ছে। কি সুন্দর দৃশ্য। পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে। পুরোটা ঘটনা শুনতে আসবেই। সত্যি তাই হলো। কিছুক্ষণ পরেই হেমলতা আসলেন। আম্মা, বাতিটা নিভিয়ে দাও, বলল পদ্মজা, কণ্ঠ খাতে নামানো। হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন। পদ্মজা তৈরি ছিল, তবুও অপ্রস্তুত হয়ে পড়ে। খুব অস্বস্তি হচ্ছে। সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা তখন 4র্থ শ্রেণীর ছাত্রী, বয়স 10 বছর। খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা। সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে। হানিফ চলে যাবে সৌদিতে, তাই এত আয়োজন। পরিবারের মিলন আসর বসে। স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয়। বাড়ির সবাই সেখানেই চলে যায়। বাড়িতে থাকে শুধু পদ্মজা, পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ। পদ্মজা ঘুমে ছিল, তাই বাকিদের সাথে যেতে পারেনি। যখন ঘুম ভাঙে আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই। মোর্শেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না। পদ্ম নাকি? পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক। পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ালো। হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে। এইটুকু মেয়ের ফর্সা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে। আয় তো, আমার ঘরে আয়। সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দিল। সে শুনেছে মামা ভাগ্নে যেখানে, আপদ নেই সেখানে। অথচ সেদিন সে মামাকেই ঘোর বিপদ হিসেবে জানল। পদ্মজার রুমে ঢুকতেই হানিফ দরজা লাগিয়ে দিল। পদ্মজার মন কেমন করে ওঠে হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো দেখে। হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে। পদ্মজার দেখতে খুবই খারাপ লাগছে, ভয়ও করছে। এদিকে আয়, তোর লগে গল্প করি। হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে। পদ্মজা কাছে যেতেই সংকোচ বোধ করে। হানিফ পদ্মজার ডান হাতে ধরে টেনে কোলে বসায়। তুই জানোস তুই যে সবার থেকে বেশি সুন্দর? হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢুকেনি। সে মোচড়াতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য। আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে। কাঁদতে ইচ্ছে হচ্ছে। মোসরাস কেন রে সিরি, শান্তি মতো বইয়া থাক। মামা মেলা থেকে সাজনের গোসনের জিনিস কিন্না দিম। হানিফ শক্ত করে 2 হাতে ধরে রেখেছে পদ্মজাকে। পদ্মজা কিছুতেই নামতে পারছে না। মামা, আমি চলে যাব, কাঁদো কাঁদো হয়ে বলল পদ্মজা। কই যাবি? মামার ধারে থাক, বলল হানিফ। আজ এ পর্যন্তই।
যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।